নমস্কার আমার বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু নবান্ন নাটকের সংলাপ, যেটি আইডিসি সিলেবাসের অন্তর্ভুক্ত। যারা আইডিসি নিয়ে পঠন পাঠন করছো তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটি। আর এই বিষয়টা শুধুমাত্র স্নাতক স্তরে আলোচনা করা হয় না, এটি স্নাতকের পাশে স্নাতকোত্তরে আমরা লক্ষ্য করতে পারি। এবং যারা পিওর পাস নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রেও আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হবে। বিষয়টি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো, সংলাপের আলোচনাটা একটু বড় হবে, তাই পুরোপুরি কিছু অংশ রয়েছে যেটা আমি আলোচনা করব না, মূল বিষয়গুলোকে নিয়ে আমি আলোচনা করব। তো যে আলোচনার দিকটা আমি তোমাদের কাছে উপস্থাপন করব, পারলে সেই দিকটা বা আলোচনার অংশগুলো স্ক্রিনশট করে নিও, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো শুরু করা যাক। বন্ধ নাটকের সংলাপ। নাটক সংলাপ নির্ভর। সংলাপের উপর নাটকের নাটকীয়তা। সংলাপের মধ্য দিয়েই নাটকের বিষয়বস্তু বর্ণনা। সংলাপের মধ্য দিয়ে নাটকের দ্বন্দ্ব সংঘাত সৃষ্টির চেষ্টা, নাটকীয় বৃত্ত গঠন, চরিত্রের বিকাশ, বিশ্লেষণ ইত্যাদি নির্ভর করে। সাহিত্যে অন্যান্য প্রকরণগুলিতে রচয়িতার এক নিজস্ব কলম থাকে, যে কলমে তিনি কিছু বর্ণনা করেন, কিছু বিশ্লেষণের মধ্য দিয়ে কাহিনী, চরিত্র, প্রকৃতি, পারিপার্শ্বিকতা, স্থান, কালের অনেকখানি পরিচয় দিয়ে থাকেন। নাটকে কিন্তু নাট্যকারের সেই সুযোগ নেই। নাট্যকার এ সমস্ত কিছুই সংলাপের মধ্য দিয়েই প্রকাশ করে থাকেন। নিজে করতে গেলেও নিজেকে প্রথম চরিত্র করে তুলতে হবে, তারপর অন্যান্য চরিত্রগুলির সাথে সঙ্গতিপূর্ণ ও সামঞ্জস্য রক্ষা করে যুক্তিগ্রাহ্য পথে সংলাপ উচ্চারণের মধ্য দিয়ে এই কাজগুলি করে থাকেন। সুতরাং নাটকের সংলাপ যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তেমনি এর রচনা পদ্ধতির প্রতি রচয়িতার বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। সচেতন মনে সযত্ন প্রয়াসে অতিরিক্ত সাবধানতা গ্রহণ করতে হয়। মনের বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার সংলাপ রচনা করতে না পারলে, বিভিন্ন দিকের মাধ্যমে বা স্বরগ্রাম্য ভিত্তিক সংলাপ রচনা করতে না পারলে নাটক ফলদানে সক্ষম কিন্তু হয় না। মনের বিভিন্ন ভাব, অনুভব, সঞ্চারী ভাবকে বিভিন্ন গ্রামে নিয়ে গিয়ে উপযুক্ত স্বর সহযোগে নিক্ষেপ করতে হয়, তাহলেই নাটক থেকে উপচিত হবে যথেষ্ট উপভোগ্য নাট্যরস। এই সংলাপের মধ্যে নিহিত থাকে বাচিত অভিনয়ের বহুবিধ উপকরণ, আবার এই সংলাপের মধ্যেই জড়িত থাকে অঙ্গ অভিনয়ের নানা নির্দেশ। যেমন চলে যাওয়া বললে এক রকমের অঙ্গ অভিনয় হবে, আবার যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও বললে অঙ্গ অভিনয়ের ধরনটা যাবে বদলে, আবার যাও, যাও চলে যাও বললে তার অঙ্গ অভিনয়টা হবে অন্যরকম। এই যে নাটকে বিবিধ অভিনয়, তা সংলাপের উপর নির্ভরশীল। তাই যে নাট্যকার যত বেশি ভালো সংলাপ রচনা করতে পারেন, সেই নাট্যকারের নাটক রসিক মহলে তত বেশি সমাদৃত হবে। সেই নাট্যকার কালের দেওয়ালে হাত রাখতে পারবেন। এমন অনেক সময় দেখা গেছে যে হালকা সংলাপে নাটকের সুদক্ষ অভিনেতা সুনাম অর্জন করতে পারেনি, কিন্তু ভালো সংলাপ যুক্ত নাটকের তৃতীয় স্তরের অভিনেতাও অতি সহজে দারুণ অভিনয় নৈপুণ্য প্রদর্শন করে কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। অতএব আমরা সিদ্ধান্ত করতে পারি, সংলাপী নাটকের প্রাণ। তাকে আশ্রয় করে নাটকের চরিত্ররা চলাফেরা করে, তারা পরিপুষ্ট হয়, বিকশিত হয়। তাই সংলাপ হওয়া উচিত স্বাভাবিক কথা, ভাবানুক আর চরিত্রানুক ও সংক্ষিপ্ত। এই ধরনের সংলাপ রচনার সূত্রপাত করেন মধুকবি বা মধুসূদন। তিনি চিঠিতে কেশবচন্দ্রকে উদ্দেশ্য করে লিখেছেন, আমি পুরোটা পড়ছি না, তোমরা একটুখানি নোট করে নেবে। অর্থাৎ চরিত্র স্বাভাবিকভাবে কথা বলবে, কাব্যাংশে আওড়াবে না। তার পরিচয় পাওয়া গেলে মধুসূদনের প্রহসন দুটির মাধ্যমে আমরা পাই, যেমন বুড়ো শালিকের ঘাড়েরও একে কি বলে সভ্যতা, আর কৃষ্ণকুমারী নাটকের মধ্যে কৃষ্ণকুমারীতে আছে কথ্যরীতি। সংলাপ উচ্চারণের কাল হয়েছে দ্রুত, দ্বন্দ্বমতীত তীব্রতায় সংলাপ চরিত্রকে ব্যক্ত করেছে। সংলাপগুলির ভাষায় চরিত্রগুলির ব্যক্ত পরিচয় আমরা পেয়েই থাকি। মধুসূদনের প্রহসনের দুটি সংলাপ ত্রুটিমুক্ত প্রত্যক্ষ। এই প্রত্যক্ষতা ঘটনাগত এবং অনুভূতিগত। সংলাপ সংস্কৃত নাটকের সংলাপ রীতি অনুযায়ী বিবরণধর্মী না হয়ে বক্তব্যের বাহন হয়েছে, আমরা এটা লক্ষ্য করতে পারি। সর্বোপরি সংলাপ হয়েছে চরিত্রের দর্পণ। একে কি বলে সভ্যতা থেকে একটি উদাহরণ তুললে মন্তব্যটি প্রতিষ্ঠিত হবে। নায়ক নবকুমারের ইয়ার কালী নিজের পরিচয় দিতে গিয়ে বলেছে, কি পরিচয় দেব বলো দেখি ভাই, তোমাদের কর্তাকে কি বলবো যে আমি বিয়ের মুখটি সকৃত ভঙ্গ, আমার শত শ্বশুর, না না শ্বশুর নয়, শত শাশুড়ির আলোয়, আর উইলসনের আখড়ায় নিত্য মহাপ্রসাদ পাই। অপরদিকে রবীন্দ্রনাথের সংলাপ প্রতীক ও রূপক ধর্মী। কাব্য রসাশ্রিত প্রতীক ধর্মী সংলাপ রচনার জাদুকর তিনিই ছিলেন। এক অসম্ভব রকমের নিজস্বতার স্বাতন্ত্র্যে তিনি উদ্ভাসিত। তার সংলাপ অনেক সময় তরঙ্গায়িত হয় বলে বা তরঙ্গায়িত বলে মনে হতেই পারে। সহজ সরল শব্দগুলিকে তিনি এমন ভাবে সাজান যে তার থেকে কাব্য ঝরে পড়ে। লোক প্রচলিত বাজার চলতি শব্দের ব্যবহার না থাকার দরুন একটা মার্জিত রূপ করে ওঠে। কবির মনোলোকের গভীর তলদেশ থেকে উচ্চারিত হয় শব্দ তরঙ্গ, সংলাপের মধ্যে আনে এক বোধ সম্পন্ন অনুভববেদ্য আবেশ। শ্রী শম্ভু মিত্র রবীন্দ্রনাথের সংলাপ সম্পর্কে বলেছেন, জীবন প্রতিম বলে চিনতে পারার মতো সমস্ত বিশিষ্টতা আরোপ করেও সাধারণ প্রতীকী চেহারাটা তিনি অক্ষুণ্ণ রাখতে পারতেন।
প্রসঙ্গক্রমে রক্তকরবী, মুক্তধারা, বৈকুণ্ঠের খাতা, কালের যাত্রা প্রভৃতি সংলাপের কথা বলা যেতেই পারে। রবীন্দ্রনাথের নাট্য সংলাপের প্রসঙ্গে একটা কথা বললেই যথেষ্ট হবে, তিনি নাটকের সংলাপ লিখতেন কবির কলমে। কিন্তু বর্তমান শতাব্দী 40 দশক থেকে সংলাপ রচনার ক্ষেত্রে আশ্চর্য রকমের বিবর্তন ঘটেছে। সংলাপের চরিত্রে পরিবর্তন ঘটে গেছে আমূলভাবে। মধুসূদন, দীনবন্ধু, গিরিশচন্দ্র, দ্বিজেন্দ্রনাথ, রবীন্দ্রনাথের নাট্য সংলাপ থেকে এই সংলাপ সম্পূর্ণ স্বতন্ত্র। দর্শক এবং চরিত্রের তফাৎটা ভেঙে ফেলে পারস্পরিক সাযুজ্য সন্ধানে তিনি নতুন রীতি কৌশল গ্রহণ করেছে বাংলার নাটকের সংলাপ রচনায়। আমরা পার হয়ে এসেছি, কিংবা তুমি দেখতে পাচ্ছ না দুর্যোধন, কিন্তু আমি দেখতে পাচ্ছি ওই আগুনের শিখা লগলগ করে আকাশে ছেয়ে ফেললো, ওই আর্তনাদ, ওই হাহাকার হা অপরেশচন্দ্র, কিংবা ওই সূর্য অস্ত যাচ্ছে, দিবার চিতাগ্নি তার চারিদিকে ধু ধু করে জ্বলে উঠছে, কাল আবার ওই সূর্য উঠবে। অথবা সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা, আর পিছনে তোমার কালের চুলের ধারা, মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। আমার এই হাত দুটো সেদিন তার মধ্যে ডুবে বা ডুব দিয়ে মার মরবার আরাম পেয়েছিল। মরণের মাধুর্য আর কখনো এমন ভাবে ভাবিনি। সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের মুখে বা কালো চুলের নিচ মুখ ঢেকে ঘুমোতে ভারী ইচ্ছা করছে। তুমি জানো না আমি কত শ্রান্ত। এ সমস্ত সংলাপ অতিক্রান্ত করে 40-এর দশকে লিখেছে, হে এ রক্তের আবার দাম, এ রক্তের জন্যে আবার মায়া, জন্তু জানোয়ারের মতো বনে জঙ্গলে যাদের পালিয়ে পালিয়ে বাঁচা ও বেশ হয়েছে, কুঞ্জ তুই আমারে ছেড়ে দে, আমার অন্তরের জ্বালা অনেকটাই গেছে রে কুঞ্জ, আমার অন্তর। তো এই যে সংলাপ রয়েছে, এই সংলাপই যেন প্রত্যক্ষ জীবনের উত্তপ্ত ক্ষেত্র থেকে উঠে এসে রূপ নিয়েছে ফোঁটা ফোঁটা রক্তে। অদ্ভুত রকম জীবন্ত বাস্তব স্বাভাবিক বাস্তবধর্মী জীবনের উষ্ণতায় ভরা, অথচ মেদ বর্জিত বহুবর্ণ অনু বলতে গেলে রঞ্জিত আর অপ্রলম্বিত মৃত্তিকাশ্রয়ী মৃত্তিকাগন্ধি সংলাপ। সর্বনাশা সংকটের বিরুদ্ধে প্রতিকারহীন প্রতিরোধস্পর্শী আত্মার উত্তপ্ত গ্লানির কেন্দ্রস্থলে হয়ে উঠেছে এই কয়েকটা সংলাপ। 40-এর দশকে নবান্ন ছড়িয়ে দিচ্ছে জীবনের ঊষর ক্ষেত্রের ওপর দণ্ডায়মান কতগুলো মানুষের মনে প্রতিশোধের স্পৃহায় আত্মার মর্মবাণী। এ সংলাপ যেন নাট্যকারের নয়, এ সংলাপ চরিত্রের। এ চরিত্র নাট্যকারের সৃষ্ট চরিত্র নয়, সময়ের ঝঞ্ঝা আবর্তে ব্যতিব্যস্ত কৃষি ভূমিতে দণ্ডায়মান অকালগ্রস্ত অথচ ভাগ্যবাদী চরিত্রও নয়, বরং বাস্তববোধের দ্বারা বিদীর্ণ কতগুলি জীবন্ত মানুষ। সংলাপ তাই উঠে এসেছে সত্য কথনের দৃঢ় প্রত্যয়ের অন্তঃস্থল থেকে এবং থেকে। টাকার লোভিনী দিয়ে দেশশুদ্ধ লোকের ধনগুলো সব নিয়ে গেছে এর আগে, এখন আবার জমির ধার বা জমি ধরে টান মারতে এছে। ও জমি বিক্রি হবে না বলে দাও, অত্যাচারী লুণ্ঠন স্প্রিয় দানবের বিরুদ্ধে চাষারে রক্ত টগবগে হুঙ্কার ছড়ি, হেতেরই শালা নিকুচি করেছে তোর ঝামেলার। সংলাপের শব্দগুলোর মধ্যে লক্ষ্য করার মতো এসব শব্দের জন্মভূমি নাট্যকারের মনোজগৎ নয়। গ্রাম বাংলার কৃষক মজুরের ঘর কান্নার মধ্যে, মাঠঘাট পথ প্রান্তরের মধ্যেই এর অস্তিত্ব। তাদের আনন্দ উৎসব, পাল পার্বণ, সুখ দুঃখ, যন্ত্রণার হাহাকার, রাগ দেশ ঘৃণা ক্রোধ, অন্তরের উত্তপ্ত ক্ষেত্র থেকে রচনায় এসেছে শব্দের মণিমাণিক্য। গ্রামের চাষি মজুরের ভাষা শহর থেকে আটপৌরে ভাষার অস্তিত্ব লক্ষ্য করা গেছে নবান্ন নাটকে। আবার পূর্ব বাংলার উপভাষার এই নাটকে এসেছে রাজীবের মুখে। এছাড়া আরবি ফার্সি শব্দ এসেই গেছে। মোটের ওপর এই 4 রকমের ভাষার সংমিশ্রণে গড়ে উঠেছে নবান্ন নাটকের সংলাপ। নবান্ন নাটকের গঠনগত একটা বিশেষত্ব তো রয়েছে। প্রায় প্রতিটি দৃশ্যে একটা করে চরম মুহূর্তে গড়ে ওঠা হয়েছে দৃশ্যান্তে। সেই চরম মুহূর্তগুলো গড়ে উঠেছে অদ্ভুত সংলাপের বুননের মাধ্যমে। যেমন উন্মত্ত অবস্থা নেপথ্য থেকে দয়াল কুঞ্জ কুঞ্জ ডাক দেয়। কুঞ্জ, উৎকীর্ণ বলছে, কুঞ্জ কে? দয়াল, কুঞ্জ কুঞ্জ কুঞ্জ। কুঞ্জ বলছে, দয়ালদা কি হয়েছে দয়ালদা? দয়ালদা বলছে স্বপ্নমথিত অবস্থায়, কোনো কিছু ছিল নাকি আমার কোনোদিন? ছিল কি কেউ? কোথায় গেল? আমার কি কিচ্ছু ছিল না? কুঞ্জ, রাঙার মায়ের জন্যে যে তুমি দয়াল। রাঙার মা? কোথায় গেল রাঙার মা? কোথায় গেল রাঙা? আমার ঘর কোথায় গেল আমার ঘর? কুঞ্জ, প্রধান বলছেন, দয়াল। দয়াল বলছেন, প্রধান, সমুদ্রর চারিদিকে শুধু সমুদ্র, জল আর জল, কিছু নেই শুধু জল। সমুদ্র উঠে এসেছে, সমুদ্র উঠে এসে গ্রামে। রাঙার মা, রাঙা, রাঙার মা, রাঙার মা। বিস্ময় বিমূঢ় করে তোলে আটপৌরে ঘর কান্নার ভাষাকে দিয়ে কি অদ্ভুতভাবে ক্লাইম্যাক্স গড়ে তুলেছিল নাট্যকার, সেটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। দর্শক
এই আর্তনাদে চমকে চমকে উঠি। নাট্যকার প্রধান শব্দটা ব্যবহার করলেন না, কেননা কুঞ্জ শব্দটার ভেতর অভিনেতা আতঙ্কিত কণ্ঠস্বরের ঢেউটা খেলাতে পারবেন, যে ঢেউ দর্শক মনে উত্তাপ তরঙ্গ তুলবে। আর একটি শব্দ সমুদ্র। সমুদ্র বললে স্বর ক্ষেপের কালসীমায় যতদূর পর্যন্ত বিস্তৃত হয়, সমুদ্র তার চেয়ে অনেক বেশি হয়। অভিনেতা কণ্ঠস্বরকে অনেকখানি দর্শক মনে গভীর ছাপ ফেলবার সুযোগটা পেয়েই যান। হারু দত্তের সরীসৃপ মন লালাসিক্ত রসনায় উচ্চারিত করে অদ্ভুত সংলাপ দেখা যায়। হে ছেলে মানুষ কিনা, প্রস্থানরতা বিনোদিনীর দেহের প্রতি লোলুপতা প্রকাশের পক্ষে ওইটুকু সংলাপই যথেষ্ট। কিংবা কুঞ্জকে যখন হারু দত্তের লোকজন লাঠিপেটা করছে, প্রধানের সংলাপ তখন তৈরি করেছে অদ্ভুত সিকোয়েন্সি। মেরে ফেলনি বাবা, ওরে বাবা, মেরে ফেলনি, মেরে ফেলনি। সংলাপের ওপর অভিনয় দর্শক মনে গভীরতার দাগ কেটে যাওয়ার মতোই কিন্তু আমরা দেখতে পাই। আবার তিনটি শব্দের বিচ্ছিন্ন উচ্চারণের প্রেক্ষাগৃহে উত্তাল আবেগে চঞ্চল হয়ে ওঠে অনেক কিছু। রাজীব পূর্ববঙ্গীয় উপভাষার অদ্ভুত অমানবিক ধরনের সংলাপ আমরা দেখতে পারি। অমানবিক ধরনের সংলাপ উচ্চারণ করে, যাতে তার প্রতি দর্শকের ঘৃণা এবং ক্রোধ জগৎ বেরিয়ে আসে। দেখ ভ্যাটকায়, ভুলে যাও তুমি তোমার ব্যথার কথা, ভুলে যাও। শহুরে ভদ্র সম্প্রদায়ের ব্যক্তি নির্মলবাবু স্বশ্রেণীর ব্যক্তিবর্গের অর্থ গৃহ্ণতা এবং দুর্ভিক্ষের বাজারের অন্ধকারের পথে কামানোর অর্থে ঐশ্বর্যের দম্ভ প্রকাশের বিপক্ষের বিরুদ্ধে মানসিকতা পোষণ করে অর্থহীন মানুষদের পক্ষে। সওয়াল করেন শহরাঞ্চলে ব্যবহৃত সহজ সরল সংলাপে। সে পয়সা যাদের আছে তারা বলতে পারি কথা, কিন্তু সমস্যা হচ্ছে যে বেশিরভাগ লোকেরই আবার সেটা নেই কিনা। এই দৃশ্যে মাগো মাগো ধ্বনি দুর্ভিক্ষের হাহাকার প্রকাশের উপযুক্ত সংলাপ। নাট্যকার এই শব্দ দুটির অভিনয় করিয়াছেন অফ ভয়েসে, নেপথ্যে থেকে মাইক্রোফোনে। দেশি শব্দের সঙ্গে আরবি ফার্সি ভাষার সংমিশ্রণ ঘটিয়ে নাট্যকার নাট্য সংলাপে বৈচিত্র্য এনে সংলাপকে শ্রুতি মধুর করে তুলেছেন। যেমন তেমনি ব্যক্তি পরিচয়ের বাহন হয়ে উঠেছে সংলাপ। আর ধরতেই পারলাম না কিছুতে, আর অগ্রারে ধরতেই পারলাম না কিছুতে, এই খপ করে ধরতে যাব কি সঙ্গে, উড়ে গিয়ে বেরুলো বাদারে, সামনে পেলাম ধরে নিয়ে এলাম, এটারই একটু কমজোরি, তাহলে কায়দা জানা আছে, প্যাঁচা মারা তো দেখনি এর, হ্যাঁ বাবা, আগ্রা পর্যন্ত কাছে ঘেঁষতে সাহস করে না এর। পরিশেষে বলাই যায় নাটকের সংলাপ গণনাটকের আসল রূপ। গণনাটকে গণচেতনার বৃদ্ধির একটা সচেষ্ট প্রয়াস থাকে। সেই সচেষ্টতাকে সফল করে তোলবার জন্য নাট্যকারকে সচেতন হতে হয়। নাটককে অধিক সংখ্যক মানুষের কাছে নিয়ে যাওয়াই সেই সচেতনতার একটা বিশেষ উদ্দেশ্য। সাধারণ মানুষের কাছে নাটককে নিয়ে যেতে গেলে, সাধারণ মানুষের বোধগম্য করে তুলতে গেলে, সংলাপকে সর্বজনবদ্ধ করে তুলতে গেলে সরল সহজ শব্দ, অতি প্রচলিত সাধারণ শব্দ দিয়ে সংলাপের দেহ গঠন করতে হয়। তাই বলা বাহুল্য, সেদিক থেকে নবান্ন নাটকের যথেষ্ট সফলতা রয়েছে, বা সেই নাটকটি সফল বলা যেতেই পারে। ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলবো, যারা আইডিসি পরীক্ষাটা দেবে, আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের আইডিসির পরীক্ষাটা দিতে হবে, সেই জন্য আজকে আমি এই আলোচনাটা করলাম। পরীক্ষায় কিন্তু এমন প্রশ্ন নাও আসতে পারে, নবান্ন নাটকের সংলাপ নিয়ে আলোচনা করো। কোনো টেক্সটের গুরুত্বপূর্ণ লাইন বা কোনো চরিত্রের লাইন তুলে দিয়ে দিল আর বললো প্রসঙ্গটা বিবৃত করো, তখন কিন্তু তোমরা খুব অসুবিধার সম্মুখীন হয়ে যাবে। সেই জন্য আমার ছাত্রছাত্রীদের একটা কথাই বলা, যে ভালো করে টেক্সটটা পড়বে। যদি তোমরা টেক্সটটা না পড়ো বা গ্রন্থটা ভালো করে না পড়ো, তাহলে তোমাদের জানা প্রশ্নটাও অচেনাই থেকে যাবে আর অজানাও। সেই জন্য তোমাদের বলা যে ভালো করে তোমাদের যে টেক্সটটা রয়েছে সেটা ভালো করে পড়ো। তো ভিডিওটি এতটুকু। কোন পার্টটা ভালো লেগেছে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।